এতগুলো দেশের একটা নজর পড়েছে বাংলাদেশে, তাহলে কি এই জায়গায় দাঁড়িয়ে একটা ওয়ারফিল্ড হতে চলেছে বাংলাদেশে? ধন্যবাদ। আসলে বাংলাদেশটা এই মুহূর্তে একটি আন্তর্জাতিক যে পরাশক্তি, তাদের খেলাধুলার একটি জায়গা হয়ে গেছে। বেসিক্যালি এই ব্যাপারটি একদমই নতুন নয়। এটি একটি পুরনো ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে। যে ষড়যন্ত্রটি শুধুমাত্র আজকে সামনে এসেছে তা নয়, এই ষড়যন্ত্র কিন্তু আগেও সামনে এসেছে এবং এর পিছনের প্রত্যেকটা পরিকল্পনা, প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে সংগঠিত হয়েছে। তো আজকের বাংলাদেশ যে মুহূর্তে দাঁড়িয়ে আছে, যে যার মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেটা নিঃসন্দেহে যেমনটি তুমি বললে যে এটি একটি যুদ্ধক্ষেত্র এবং এই যুদ্ধক্ষেত্র হতে চলেছে এটি। এবং পৃথিবীর চারটি পরাশক্তি যারা পৃথিবীকে এই সময়ে ডমিনেট করছে নানাভাবে, নানা কায়দায়, ঠিক সেই শক্তিগুলোই মূলত এখন বাংলাদেশের এই ভূখণ্ড ব্যবহার করে এবং বাংলাদেশের যে পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র মায়ানমার, সেই মায়ানমারের ভূখণ্ড ব্যবহার করে একটি নতুন খেলায় অংশ নিচ্ছে বা একটু সম্পৃক্ত হয়েছে। তার একটু প্রেক্ষাপট যে বেসিক্যালি মায়ানমারের যে অংশটি দীর্ঘদিন যুদ্ধ বিধ্বস্ত, রাখাইন অঞ্চল, রাখাইন স্টেট, এই রাখাইন স্টেটে দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গারা এবং রোহিঙ্গা ভার্সেস সামরিক জান্তা মায়ানমারের, তাদের মধ্যে যে সংঘর্ষ, তাদের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটি চলছিল, একটি গৃহযুদ্ধ মায়ানমারের মধ্যে। এবং সেখানে তৃতীয় পক্ষ, যেটি আরাকান আর্মি নামে আমরা চিনি, সেই আরাকান আর্মি কিন্তু সাম্প্রতিক সময়ে পুরো রাখাইন স্টেটটা দখল করে নিয়েছে। এবং সেই স্টেটটা দখল করে শুধু তারা সেখানে যে যুদ্ধের প্রস্তুতি বা সামরিক জান্তার সঙ্গে যুদ্ধ করছে তা নয়, তারা সেখানের ব্যবসা বাণিজ্য, প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করছে। ইভেন আমরা গণমাধ্যমের খবর থেকে জেনেছি এবং বাস্তবিক যে প্রেক্ষাপট, সেখান থেকেও আমরা যেটা জেনেছি যে বাংলাদেশের শুধু নয়, বিভিন্ন দেশের যে জাহাজগুলো পণ্য আনা নেওয়া করে মায়ানমারের নাফ নদী দিয়ে, অর্থাৎ বঙ্গোপসাগরের পাশ দিয়ে, সেই জায়গা থেকে এই আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই ইউনূস সরকারের পক্ষ থেকে এটি স্বীকার করা হয়েছে। আচ্ছা, তো আরেকটি ইস্যু এখানে আমি আলোচনা করি, সেটি হচ্ছে যে বাংলাদেশে 2012 সালের পরে রোহিঙ্গাদের একটা ঢল নামে এবং সেটি 2015-16 সালের দিকে সেটি প্রকট আকার ধারণ করে আরো বিশাল মাত্রায় রোহিঙ্গারা বেরিয়ে আসতে থাকেন আস্তে আস্তে। তারা এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 19 লাখ রোহিঙ্গা এবং তাদের বাচ্চা কাচ্চা সহ আরো প্রতিদিনই বেড়ে যাচ্ছে। তো সেই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দাদা অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন, রাষ্ট্রসংঘের মহাসচিব, তার সঙ্গে তো মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন, তাদের ক্যাম্প পরিদর্শন করেছেন এবং ইউনূস তো চাইছেন তাদেরকে আবার মিয়ানমারে ফিরিয়ে দিতে। তার কি হলো? এটি একটি মজার জায়গা। কেন অ্যান্টনি গুতেরেস এসেছিলেন এবং তিনি তার যে সফর, সেই সফরকে ঘিরে আসলে কি ষড়যন্ত্র, সেটি আমি বলতে চাইছি। যে বাংলাদেশের এই মায়ানমারের যারা রোহিঙ্গা, তাদেরকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর একটি উদ্যোগ কিন্তু শেখ হাসিনা সরকারের আমল থেকে নেওয়া হয়েছিল। সেই ব্যাপারে ভারত সরকার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং বিভিন্ন ধরনের কূটনৈতিক তৎপরতাও ছিল এবং প্রায় 2 লাখের মতো রোহিঙ্গাকে নেওয়ার জন্য দিনক্ষণও ঠিক হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীনের একটি ষড়যন্ত্রের কারণে বা চীনের একটি অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের কারণে রোহিঙ্গারা কিন্তু ফেরত যেতে পারেনি তখন। এবং সেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব, এখানে আমি একটু আসল কথাটি বলতে চাই, ভিতরের খবর, যে জাতিসংঘ মহাসচিব কিন্তু রোহিঙ্গাদের ফেরাতে আসেনি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের ভিজিটে এসেছিলেন রোহিঙ্গাদের একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে। রোহিঙ্গারা মূলত ইউনূসের হাত ধরে দেশে প্রত্যাবর্তন চায়। এটি মূলত একটি কথার কথা, এটি আসলে হবার নয়। বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ মায়ানমারে যেখানে
আজকে আরাকান আর্মি ঘাঁটি গেড়েছে, সেই পজিশনে আজকে ফেরার কোনো সুযোগ রোহিঙ্গাদের নেই। এটা জেনে শুনেই সেদিন ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব এই ডিক্লারেশনটা দিয়েছিলেন। কিন্তু তার কয়েকদিন পরেই এই সরকারের, অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব কিন্তু বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই মায়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুযোগ নেই। আরেকটি বিষয় কিন্তু, তাদের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ নিয়ে, আমরা রোহিঙ্গাদের ফেরত নিয়ে বাংলাদেশ যে আলোচনার মধ্যে ছিল এই মুহূর্তে সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। সেটা কখন বললেন? এটি বললেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ থেকে চলে যাওয়ার আগে। আর বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব থাকাকালীন সময়ে ঢাকঢোল পিটিয়ে জানানো হলো যে খুব শীঘ্রই একটা বড় সংখ্যক রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানো হবে। এর মধ্যে আমেরিকা সাপোর্ট করলেন বাংলাদেশের একটি কূটনৈতিক দল। ইভেন আমেরিকার একটি সেনাবাহিনী চৌকস দল বাংলাদেশ ভিজিট করলেন। তারপর আমেরিকার এই মুহূর্তে দুজন বড় কর্মকর্তা বাংলাদেশ ভিজিট করছেন। তখনই তাদের টার্গেট তো মিয়ানমার, তারা মিয়ানমারে যেতে চান, তার আগে বাংলাদেশ ঘুরে দেখছেন। এখন হচ্ছে যে বাংলাদেশে যে প্রসঙ্গটি আলোচনার সূত্রপাত হয়েছিল, তুমি করেছিলে, সেই জায়গাটি থেকে আবার একটু বলি যে এই যে চার পরাশক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ কারণে বন্ধু প্রতিম ভারত মুক্তিযুদ্ধের পর থেকে পাশে থাকার চেষ্টা করছে, তারা কিন্তু সামরিক শক্তি নিয়ে না, তারা বন্ধুত্ব নিয়ে থাকার চেষ্টা করছে। কারণ দুটি, একটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ তাদের বন্ধু, তারা বন্ধুরা ভালো থাকুক। আরেকটি জায়গা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বসে কেউ যেন ভারতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ না করতে পারে এবং ভারতকে অশান্ত করতে না পারে, ভারতের যে কি বলে জাতীয় নিরাপত্তা সেটা হুমকিতে না ফেলতে পারে। এটি কিন্তু ভারতের পলিসি ছিল। কিন্তু বাংলাদেশ নিয়ে ভারতের বাংলাদেশ কিন্তু বারবার সামরিক বাহিনী, একদম ভারতের এই বন্ধুত্বপূর্ণ বার্তাকে বারবার অগ্রাহ্য করছে বাংলাদেশ। এমনকি এক্ষেত্রে আরো একটা বিষয় অত্যন্ত লক্ষণীয় দাদা, সেটা হচ্ছে যে অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে বাণিজ্য গুটিয়ে নিয়েছে বেশ কয়েকটা বড় বড় সংগঠন, তাদের কিন্তু পরবর্তী গন্তব্য এই মুহূর্তে ভারতই। এটা কিন্তু ভারতের একটা লাভ বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি সেখানেই আসছি ইন্দিরা, যে বাংলাদেশের এই ভারতের যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক, ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগী, ভারত বাংলাদেশের খাদ্য সহযোগী, ভারত বাংলাদেশের স্বাস্থ্য সহযোগী, ভারত যে জায়গাগুলোতে ছিল তারা কিন্তু বাংলাদেশ নিয়ে কখনো সামরিক প্ল্যান করেনি। এই যে আজকে শুধু নয় ইন্দিরা, আজকেই শুধু চিকেন নিক নিয়ে আলোচনা নয়, 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকেই বাংলাদেশ কিন্তু চিকেন নিক নিয়ে আলোচনার মধ্যে গেছে। বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে চিকেন নেক, নর্থ সাউথ নিয়ে, নর্থ ইস্ট নিয়ে বিভিন্ন সময় এই ধরনের হুমকি ধামকি, এই ধরনের ষড়যন্ত্র কিন্তু প্রকাশ পেয়েছে।